এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আদিনা মসজিদে। কালের বিবর্তনে নানান প্রাকৃতিক বিপর্যয়ের পরেও খিলান ছাদযুক্ত প্রবেশদ্বার সহ পশ্চিম দিকের দেওয়ালের অংশ নিয়ে টিকে রয়েছে এই মসজিদটি, যার কারুকার্যে লক্ষ্য করা যায় হিন্দু মুসলিম ঐক্যের সমন্বয়। এই সুবিশাল মসজিদটি কার আমলে তৈরি তা কি তোমরা কেউ বলতে পারবে? হ্যাঁ, ইলিয়াস শাহী বংশ। তাহলে চলো, এই বংশের সূচনা কিভাবে হয়েছিল, কারা শাসন চালিয়েছিল, আর তাদের অবদান বাংলার ইতিহাসে ঠিক কতখানি, সে সবই জেনে নেব আজকের এই ক্লাসে। ক্লাসের শুরুতেই জেনে নেব ইলিয়াস শাহী বংশের উত্থানের কাহিনী। সেন বংশীয় রাজা লক্ষণ সেনের আমলে বখতিয়ার খলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে বঙ্গদেশ দখল করেন। সূচনা হয় মুসলমান শাসনের। সময়ের সাথে সাথে সিংহাসনের রদবদল হতে থাকে। এরই মধ্যে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে সুলতানি সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ শুরু হয়। তার দুর্বলতার সুযোগ নিয়ে হাজী ইলিয়াস লক্ষণাবতীর সিংহাসন দখল করে সূচনা করেন ইলিয়াস শাহী বংশের। 1342 খ্রিস্টাব্দ। হাজী ইলিয়াস লক্ষণাবতীর শাসক আলী শাহকে হত্যা করে শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। লখনৌতিতে তার ক্ষমতা সুদৃঢ় করে ইলিয়াস শাহ রাজ্য বিস্তারে মন দেন। তিনি নেপাল আক্রমণ করে কাঠমান্ডু থেকে লুট করেন বিপুল ধনসম্পদ। একে একে জয় করেন ত্রিহুত, চম্পারণ, গোরক্ষপুর, বারাণসী, ওড়িশার বেশ কিছু অঞ্চল। এছাড়াও তিনি ইখতিয়ারউদ্দিন গাজী শাহের কাছ থেকে অধিকার করেন সোনারগাঁ। সমগ্র বাংলার অধিপতি হয়ে ওঠেন ইলিয়াস শাহ। ঐতিহাসিক শামস ই সিরাজ আফিফ তাকে ভূষিত করেন শাহ ই বাঙ্গালা, সুলতান ই বাঙ্গালা, শাহ ই বাঙালি আনা উপাধিতে। তাঁর এই সাফল্য ও ক্ষমতা বৃদ্ধিতে দিল্লির সুলতান ফিরোজ তুগলক শঙ্কিত হয়ে ওঠেন। তিনি 1353 খ্রিস্টাব্দে বিপুল সৈন্য নিয়ে ইলিয়াস শাহের বিরুদ্ধে অভিযান চালান। অন্যদিকে ইলিয়াস শাহ প্রতিরোধ চালান একডালা দুর্গ থেকে। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরোজ তুগলক ফিরে যান। প্রকৃতপক্ষে বলাই যায় ইলিয়াস শাহ সুশাসক ছিলেন। তিনি নির্মাতা হিসেবেও ছিলেন সুপ্রসিদ্ধ। তার অন্যতম প্রতিষ্ঠা হল হাজিপুর শহর। পাশাপাশি বলা যায় তিনি একজন নিষ্ঠাবান ধার্মিক মুসলমান ছিলেন। পীর ও দরবেশদের প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। এই মহান শাসকের জীবনাবসান ঘটে 1357 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তাঁরই পুত্র সিকান্দার শাহ। তিনি পিতার মতোই ছিলেন সুযোদ্ধা, বিচক্ষণ ও সুশাসক। এদিকে দিল্লির সুলতান ফিরোজ তুগলক ইলিয়াস শাহের আমলে বাংলা অভিযানের পরাজয় ভুলতে পারেননি।
পূর্ব ব্যর্থতার প্রতিশোধ নিতে বিরাট বাহিনী নিয়ে পুনরায় বাংলা আক্রমণ করেন। সিকান্দার শাহ পিতার মতোই একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। পুনরায় ফিরোজ তুগলক দুর্গ অবরোধ করে ব্যর্থ হন। অবশেষে উভয়ের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়। ফিরোজ তুগলক সৈন্যবাহিনী নিয়ে বাংলা ত্যাগ করেন। অপরপক্ষে সিকান্দার শাহ ফিরোজ তুগলককে কিছু উপঢৌকন প্রেরণ করে বন্ধুত্ব বজায় রাখেন। এরপর প্রায় 200 বছর বাংলা দিল্লি সুলতানির অধীনতামুক্ত থাকে। সিকান্দার শাহ শুধু সুযোদ্ধা ও সুশাসকই ছিলেন না, তিনি শিল্পানুরাগীও ছিলেন। তার এক অনবদ্য কীর্তি হল পান্ডুয়ার আদিনা মসজিদ। পাশাপাশি রয়েছে গৌড়ের কোতোয়ালি দরওয়াজা, হুগলির মোল্লা সিমলা প্রভৃতি। এক কথায় বলা যায় তাঁর রাজত্বকাল শান্তি ও সমৃদ্ধির যুগ হিসেবে পরিগণিত। এরপর সিংহাসনে বসেন সিকান্দার শাহের পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ। তিনি দীর্ঘ 20 বছর ধরে তার শাসন কার্য চালান। পাশাপাশি কামরূপ ও কুচবিহার রাজ্যের কিছু অঞ্চল জয় করলেও কামতা রাজ্যের বিরুদ্ধে অভিযানে ব্যর্থ হন। তিনি চীন দেশে মিং বংশীয় সম্রাট ইউংলোর কাছে 3 বার দূত প্রেরণ করেন। প্রত্যুত্তরে চীন থেকেও উপহার সহ দূত আসেন বাংলার আজম শাহের কাছে। এই দূতদের সঙ্গে এসেছিলেন মা হুয়ান। তার ভ্রমণ বৃত্তান্ত থেকে বাংলার নানান কথা জানা যায়। শিক্ষার ক্ষেত্রে তার সময়কাল প্রশংসার দাবি রাখে। গিয়াসউদ্দিন আজম শাহ বহু অর্থ ব্যয় করে মক্কা ও মদিনায় 2টি মাদ্রাসা নির্মাণ করেন। দায়িত্ব নেন মক্কাতে সরাইখানা নির্মাণ ও খাল খননের। তিনি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গেও ছিল তার যোগাযোগ। এক কথায় বলা যায় তার রাজত্বকালে বাংলায় সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজমান ছিল। গিয়াসউদ্দিনের মৃত্যুর পর একে একে সিংহাসনে বসেন সাইফুদ্দিন হামজা শাহ, সিহাবউদ্দিন বায়াজিদ শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ প্রমুখ। শেষ পর্যন্ত দুর্বল হয়ে পড়ে ইলিয়াস শাহী বংশ। এই পরিস্থিতিতে হিন্দু রাজবংশের উদ্ভব হয়। প্রায় 200 বছর ধরে বাংলায় মুসলিম শাসন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকার পর হিন্দু শাসন প্রতিষ্ঠা হয়। কিন্তু কিভাবে? তাহলে চলো জেনে নিই। ইলিয়াস শাহী বংশের শাসকদের উদার ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি বজায় ছিল। মুসলিম শাসকগণ উচ্চ রাজপদে হিন্দুদের নিয়োগ করতে শুরু করেন। ঠিক সেরকমই ইলিয়াস শাহী বংশে সুলতানের আমির হিসেবে যোগদান করেন উত্তরবঙ্গের ভাতুরিয়ার জমিদার বংশের সন্তান রাজা গণেশ। তিনি ক্ষমতা লাভের পর বাংলায় হিন্দু প্রাধান্যের প্রতিষ্ঠার সূচনা হয়। অন্যদিকে মুসলমানদের দুর্দিন শুরু হয়। অবশেষে এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে গণেশ
ইলিয়াস শাহী বংশের উচ্ছেদ করে বাংলার সিংহাসনে বসেন। দরবেশদের নেতৃত্বে মুসলিমদের অনেকেই রাজা গণেশের বিরোধিতা শুরু করেন। উচ্ছেদের জন্য আবেদন জানান জৈনপুরের শাসনকর্তা ইব্রাহিম শার্কির কাছে। রাজা গণেশের অত্যাচারের কথা জানার পর ইব্রাহিম শার্কি বাংলা আক্রমণ করেন। রাজা গণেশ নিজ পুত্র যদুর বিশ্বাসঘাতকতার কারণে ব্যর্থ হন। যদু ধর্মান্তরিত হয়ে বাংলার সিংহাসনে বসেন জালালউদ্দিন মুহাম্মদ শাহ নামে। ইব্রাহিম শার্কি জৈনপুরে ফিরে গেলে রাজা গণেশ পুনরায় জালালউদ্দিনের কাছ থেকে তার ক্ষমতা পুনরুদ্ধার করেন। রাজা গণেশের মৃত্যুর পর তার পুত্র জালালউদ্দিন সিংহাসনে বসেন। পরবর্তীতে সিংহাসন লাভ করেন শামসুদ্দিন আহমদ শাহ। তার অত্যাচারে অভিজাত বর্গ অতিষ্ঠ হয়ে ইলিয়াস শাহের জনৈক পৌত্র নাসিরউদ্দিন মামুদ শাহকে সিংহাসনে বসান। এইভাবেই বাংলায় রাজা গণেশের বংশের অবসান ঘটে, আর নাসিরউদ্দিন মুহাম্মদের হাত ধরে পুনরায় বাংলায় ইলিয়াস শাহী বংশের সূচনা হয়। তার আমলে রাজ্য জুড়ে শান্তি, শৃঙ্খলা ও প্রগতি দেখা যায়। পরবর্তীতে রকুনউদ্দিন বারবাক শাহ সিংহাসনে বসেন এবং বেশ কিছু অঞ্চল তিনি জয় করেন। এছাড়াও পরবর্তী শাসক হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহ ও জালালউদ্দিন ফতেহ শাহর উল্লেখ পাওয়া যায়। তোমরা জানো, এই ফতেহ শাহর রাজত্বকালেই শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। ঠিক এই সময় ফতেহ শাহ এক কথায় নিজেই নিজের বিপদ ডেকে এনেছিলেন, কারণ তিনি হাবসি কৃতদাস আমদানি করে সরকারি কাজে নিয়োগ করে রাজ্যের বিপদ সৃষ্টি করেন। হাবসিরা ক্রমেই ক্ষমতার চূড়ান্তে পৌঁছে সুলতানের কর্তৃত্বকে অস্বীকার করতে থাকে। সুলতান তা প্রতিরোধের চেষ্টা করলেও ক্ষমতালোভী হাবসি কৃতদাসরা তাকে হত্যা করে। ফতেহ শাহর মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলার প্রায় 118 বছরের ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে। এবার জেনে নেব বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী বংশের অবদান ঠিক কতখানি। প্রথমেই যে দিকটির কথা বলবো তা হলো সাম্রাজ্যের সংহতি। ইলিয়াস শাহী সুলতানরা লক্ষণাবতীর অধীনে বাংলার 3টি অংশকে একত্রিত করে শক্তি ও সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করে রাজনৈতিক ঐক্য সংস্থাপন করেন। অপর একটি গুরুত্বপূর্ণ দিক হল হিন্দু মুসলিম সংহতি। ইলিয়াস শাহী সুলতানরা হিন্দু মুসলিমদের মধ্যে ধর্মনিরপেক্ষ সামাজিক পরিবেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এই সময় বহু হিন্দুদের উচ্চ পদে নিযুক্ত করা হতো। এ প্রসঙ্গে বলা যায় সুলতান বারবাক শাহের কথা। তার আমলে বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে শ্রীবৎস, রাজপণ্ডিত হিসেবে মুকুন্দ এবং রাজ চিকিৎসক অনন্ত সেনের পাশাপাশি বহু পণ্ডিত ব্যক্তির নাম জানা যায়, যারা হিন্দু হয়েও উচ্চপদস্থ কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আর যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ তা হল
সাহিত্য সংস্কৃতি। এই পর্বেই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন। তাঁর সভাকবি ছিলেন বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। সুলতানের অনুরোধে তিনি রচনা করেন ইউসুফ জোলেখা গ্রন্থটি, যেটি মধ্যযুগের বাংলা রোম্যান্টিক কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এর পাশাপাশি শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে খ্যাত ছিলেন বারবাক শাহ। তিনি পাণ্ডিত্যের জন্য লাভ করেন আল ফাজিল ও আল কামিল উপাধি। তাঁর রাজত্বকালে হিন্দু ও মুসলমান উভয় ধর্মের কবি ও পণ্ডিতদের লক্ষ্য করা যায়। এছাড়াও এই পর্বের উল্লেখযোগ্য সাহিত্যসমূহ কি কি ছিল সেগুলি এক নজরে দেখে নিই চলো। শিল্প স্থাপত্যেও এই সময়কাল ছিল স্মরণীয়। ইলিয়াস শাহী বংশের সুলতানদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে এক অনন্য শিল্পরীতি, যা অন্যান্য প্রদেশের শিল্পরীতির থেকে সম্পূর্ণভাবে পৃথক। কিন্তু কালের করাল গ্রাসে সেই সময়কার স্থাপত্যের বহু নিদর্শনই আজ লুপ্ত, আর যেটুকু টিকে আছে তা বিস্ময়কর। এ প্রসঙ্গে বলাই যায়, হাজী ইলিয়াস প্রতিষ্ঠা করেন হাজিপুর শহর। সিকান্দার শাহের আমলে নির্মিত হয় বিখ্যাত আদিনা মসজিদ। এই মসজিদটি সিরিয়ার রাজধানী দামাস্কাসের উমাইয়া মসজিদের অনুকরণে তৈরি করা হয়েছিল। এ প্রসঙ্গে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, স্থাপত্য কৌশলের বিচারে এই মসজিদটি অতুলনীয়। ভারতবর্ষে নির্মিত সমস্ত মসজিদের মধ্যে আদিনা মসজিদ আয়তনের দিক থেকে দ্বিতীয়। পাশাপাশি রয়েছে কোতোয়ালি দরওয়াজা, মোল্লা শিমলা মসজিদ প্রভৃতি। বারবাক শাহের আমলেও শিল্প স্থাপত্যের নজির লক্ষ্য করা যায়, যেমন গৌড়ের সুবিখ্যাত ও বিশালাকার দাখিল দরওয়াজা। এছাড়াও শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে নির্মিত স্থাপত্যের গঠন রীতিও ছিল উল্লেখযোগ্য, যেমন দারাসবাড়ি মসজিদ, লোটন মসজিদ, চামকাটি মসজিদ, 22 দরওয়াজা প্রভৃতি। শিক্ষার ক্ষেত্রেও এই সময়কাল প্রশংসার দাবি রাখে। বাংলার নানা স্থানে, এমনকি মক্কা মদিনাতেও ইলিয়াস শাহের সুলতানরা মাদ্রাসা ও মাকতাব প্রতিষ্ঠা করেন। সব শেষে ডক্টর আব্দুল করিমের ভাষায় বলাই যায় যে, বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসে ইলিয়াস শাহী সুলতানদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকিবে।